হৈমিকে রুমে পৌঁছে দিয়ে গাড়ি থেকে হৈমির ব্যাগটা নিয়ে রুদ্র চলে গেছে। ভেজা অবস্থায় সে আর দেরি করেনি। বাথরুমে দাঁড়িয়ে বুকের বাঁ পাশে হাত চেপে জোরে জোরে শ্বাস নিচ্ছে হৈমি, আর বলছে, ভাগ্যিস দাদু রুমে ছিল, তাই দেখতে পাইনি। লোকটার মাথা কি খারাপ নাকি কে জানে? এত লজ্জাহীন মানুষ দুনিয়াতে হয়? উফ। 7 দিন যাবৎ রুদ্র নিজ বাড়ি ফেরে না। 2 দিন আগে সূচনা রেস্টুরেন্টের সামনে হৈমির সাথে রুদ্রকে দেখেছিল। ভেবেছিল রাতে অন্তত বাড়ি ফিরবে, কিন্তু না, ফেরেনি। বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে সে। সুরভি বেগম খাবার নিয়ে এসে এত জোর করছে, তবুও খাচ্ছে না। তা দেখে রুদ্রর দাদি বলেন, এই ছেড়ি ফ্যাস ফ্যাস করে কান দোষ শরম করে না? যে কাম দিছিলাম সেটা তো পারস নাই, যা পারছস তাই গিয়া মাথা খাটা। সুরভি বেগম ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, কিসের কাজ দিয়েছেন আপনি ওকে? সূচনা, কি কাজ দিয়েছে মা তোকে? সূচনা মুখ গুজে কেঁদে চলেছে, কিছু বলছে না। দাদি বলল, মা হয়ে ছেলে মেয়েদের সব বিষয় শুনতে নেই। তুমি যাও, ঘরের কাজ করো গিয়ে। বউটা একা একা সব কাজ করতেছে, যাও যাও, আমি বুঝিয়ে খাওয়াই ওরে। সুরভি বেগম কিছুক্ষণ থম মেরে বসে রইলেন। একদিকে ছেলের সাথে দূরত্ব, আরেকদিকে সূচনার বুক ভাঙা যন্ত্রণা। কোনোটাই সহ্য করতে পারছে না সে। তার মাথা কাজ করছে না। এক দীর্ঘশ্বাস ফেলে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। দাদি উকিঝুঁকি দিয়ে দেখে নিলেন সুরভি বেগম গিয়েছিলেন কিনা। তারপর সূচনার সামনে বেশ আয়েশ করে বসলেন। পান চিবোতে চিবোতে বললেন, কান দিস না, গুরুজনরা যা বলে তাই শুনতে হয়। খাবারটা খেয়ে নে দেখি। তুই খা, আমি ভাবি কি করা যায়। সূচনা তবুও মাথা ওঠালো না, কেঁদে চলেছে। দাদি এবার কর্কশ গলায় বলল, বুঝছি, রুদ্রকে তোর চাই না। যদি চাইতি তাহলে খেয়ে দে নিজেকে ঠিক রাখা, মাথা খাটায় রুদ্রকে নিজের করতি। সূচনা চোখ তুলে তাকালো। বিষাদে ভরা মুখশ্রী দেখে দাদির খুব মায়া হলো, তাই গলা নরম করে বলল, আহাগো, চেহারার কি হাল করছোস? এমন ভাবে তো রুদ্রর মন আরও তোর উপর পড়বো না। তাড়াতাড়ি খেয়ে নে, তারপর আমি তোরে যা বলি তাই কর। একদম পাকা কথা, রুদ্রকে কিছু করতে হবে না, যা করবি ওই মেয়েকে। সূচনা অবাক হয়ে চেয়ে রইল। দাদি মিটিমিটি হেসে বলল, ওরকম আশ্রিতা মেয়ে মানুষ আমার বাড়ির বউ হব সেটা আমি মানি না। তুই হলি আমার আত্মীয়র মেয়ে, তাছাড়া তোর বাপ জীবিত আছে। বৌমার জন্য ওইখানে থাকস, তা না হলে বাপের কাছেই থাকতি। তোরে নাত বউ বানাইতে আমার অসুবিধা নাই, কিন্তু ওই চাল চুলাহীন মেয়েকে আমি নাত বউ বানাতে রাজি না। সুন্দর মুখ দেখাইয়া রুদ্ররে পাগল করছে। তোর আর আমার দায়িত্ব যেভাবেই হোক রুদ্রর জীবন থেকে ওই একরত্তি মেয়েরে বাইরে করে দেওয়া। দাদির কথায় খেয়ে নিল সূচনা। খাওয়া শেষে দাদি বলল, শোন, আজ বিকালে তুই সুখনিরে যাবি। তারপর কি করতে হবে সেটা কি শেখাই দিতে হবো নাকি টের পাইছস? সূচনা কিছু বলল না, শুধু গভীর এক দীর্ঘশ্বাস ছাড়ল। বিকালের দিকে মাহের আসে শুকনিরে। হৈমি ছাদে বসে পরীকে কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছে। মাহের ছাদে গিয়ে হৈমির পাশের চেয়ারে বসলো। আজ আর গান শেখানো হবে না তার। পরীর জ্বর হয়েছে, হৈমি বুঝিয়ে শুনিয়ে ওটা সেটা দেখিয়ে খাওয়াচ্ছে পরীকে। মাহের আসাতে বেশ সুবিধা হলো, কারণ মাহের পরীকে কোলে নিয়ে ওটা সেটা বলছে। হৈমি একটু স্বস্তিতে খাওয়াতে পারছে এই সুযোগে। ছাদের অন্য পাশে আরও কয়েকজন মেয়েরা খেলছে, কেউ কেউ গল্প করছে। খাওয়ানো শেষে পানি খাইয়ে হৈমি নিচে গিয়ে ভালোভাবে হাত ধুয়ে আবার উপরে উঠে এলো। মাহেরের পাশে গিয়ে বসলো। পরি মাহেরের কোলে ঘুমিয়ে গেছে। হৈমি বলল, বাহ, মনের মানুষের বুকে কি আরাম সে ঘুমাচ্ছে। আসো নিচে যাই, ওকে শুইয়ে দিয়ে আমরা গান প্র্যাকটিস করি। মাহের মৃদু হেসে উঠে দাঁড়ালো, বলল, তোমার আসতে হবে না, আমি শুইয়ে দিয়ে আসছি। পরীকে শুইয়ে দিয়ে রুম ছেড়ে বের হতেই মেন দরজার দিকে চোখ পড়ল মাহেরের। সূচনা দাঁড়িয়ে আছে দরজার বাইরে, এদিক সেদিক তাকাচ্ছে। বেশ অবাক হলো মাহের। সূচনা সুখ নিরে কেন? নয়নার কাছে যতদূর শুনেছে, সূচনা হৈমিকে সহ্য করতে পারছে না। রুদ্রকে হারিয়ে প্রচুর ডিপ্রেশনে ভুগছে। চেহারা দেখেও স্বাভাবিক লাগছে না, চোখ মুখ ফোলা ফোলা। এখানে কেন এসেছে? হৈমির সাথে দেখা করতে এসেছে কি? কিন্তু কেন? মনের ভেতর হাজারটা প্রশ্ন চেপে রেখে এগিয়ে গেল মাহের। কেমন আছেন আপনি? ভিতরে আসুন, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? মায়েরকে দেখে বেশ চমকালো সূচনা। নিজেকে স্বাভাবিক করে নিয়ে জোরপূর্বক ঠোঁটের কোণে হাসি এঁকে বলল,
ভালো আছি। আপনি ভালো আছেন? এটা তো হৈমির বাড়ি, আশ্রম। আমি ঠিক জায়গায় এসেছি তো? অথচ মনে মনে ভাবল, মাহির এখানে কেন? এই বাড়িতে বুড়ো একজন ছাড়া তো আর কোনো গার্ডিয়ান নেই। যুবতী মেয়ে বলতে হৈমি। এখানে একটা পরপুরুষ কি করে অ্যালাউ হয়? মেয়েটার কি সত্যি চরিত্রে দোষ আছে? দাদি কি সত্যি বলেছে? আশ্রম কথাটা শুনে মাহিরের ঠিক ভালো লাগলো না, তবুও মুখে হাসি রেখে বলল। ভিতরে আসুন, বাইরে থেকে কথা বলবেন। সূচনা মৃদু হেসে ভেতরে গিয়ে বসলো। মাহির বলল, আমি হৈমিকে ডেকে নিয়ে আসি, আপনি বোধহয় ওর সাথেই দেখা করতে এসেছেন। আপনি কি এখানেই থাকেন? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো সূচনা। না, আমি বাচ্চাদের গান শেখাই ফ্রাইডেতে। বলে ছাদের দিকে হাঁটা ধরল মাহির। সূচনার বিরক্তি চোখে চেয়ে রইল ছাদের সিঁড়ির দিকে। দাদু সোফায় অচেনা একজন মেয়েকে বসে থাকতে দেখে চশমা পরে রুম থেকে বেরিয়ে এলো। ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না তার, বয়স হচ্ছে, হাঁটাচলা খুবই কষ্টকর হয়ে পড়েছে। গত 2 মাস ধরে লাঠি ভর করে চলাফেরা করতে হচ্ছে তাকে। লাঠির ঠকঠক শব্দ শুনে চোখ তুলে তাকালো সূচনা। দাদুকে দেখেই উঠে দাঁড়ালো। দাদু জিজ্ঞেস করলো, তুমি কে? তোমায় তো চিনতে পারলাম না। হৈমির কোনো বান্ধবী? আমি সূচনা, নয়নের বোন। নয়নার ননদ হই। ও আচ্ছা, তুমি তাহলে রুদ্রর বোন। বলে সোফায় বসলো দাদু। সূচনার প্রচণ্ড রাগ হলো, তবুও শান্ত ভঙ্গিতে বলল, না, খালাতো বোন। ও, এ কি হলো? হৈমির সাথে দেখা করতে এসেছো বুঝি? এই প্রথম আলাপ? রুদ্র পাঠিয়েছে? সূচনা কিছু বলতে যাবে তার আগেই হৈমি ঢাস ঢাস শব্দ করে সিঁড়ি দিয়ে নেমে এলো। সূচনাকে দেখেই খুশিতে চিল্লিয়ে এসে জড়িয়ে ধরল। সূচনা আপু, তুমি এসেছো? ওয়াও, আই অ্যাম দ্য সো হ্যাপি। কত দিন পর তোমাকে দেখলাম। তুমি নিজে এখানে এসেছো? আমি তো বিলিভই করতে পারছি না আপু। আমি কত লাকি গো আপু। বলে সূচনার গালে টোপ করে চুমু খেলো। সূচনা বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেল। আগে এসব বিহেভে বিরক্ত না লাগলেও এখন এসব সিরিয়াস বিরক্ত আর ন্যাকামো লাগে তার কাছে। মনে হয় এসব ন্যাকামো দিয়ে রুদ্রকে সে বশ করেছে। সূচনার এই বিরক্তি মাহিরের চোখে ঠিক ধরা পড়ল। তাই মাহির বলল, হৈমি, ছাড়ো ওনাকে, বাসায় মেহমান এসেছে, আপ্যায়ন করো। হৈমি সূচনাকে ছেড়ে মাহিরের দিকে চেয়ে বলল, তুমি যে কি বলো না ভাইয়া, আপু তো আমার নিজের বড় বোনের মতো। মেহমানরা নিজের লোকই তো। জানো আপু আপু আমায় কত ভালোবাসে। দেখো না, আমাকে দেখতে চলে এসেছে। বলে সূচনার পাশে বসে সূচনার হাত চেপে ধরে বলতে লাগলো, আজকে কিন্তু তুমি এখানে আমাদের সাথেই থাকবে। আমরা খুব মজা করব। আমার নিজের হাতে বানানো আচার খাওয়াবো তোমাকে। কাল সকালে খিচুড়ি রেঁধেও খাওয়াবো। দাঁড়াও, আমি নয়নকে ফোন করছি। না না মায়ের ভাইয়া, তুমি নয়নকে এক্ষুনি নিয়ে আসো। আজকে তো আমি হেব্বি খুশি। বলে 2 হাত উঁচিয়ে আরাম করে বসলো সোফায়। সূচনার ইচ্ছে হচ্ছে এক থাপ্পড়ে সব ন্যাকামো বের করে দিতে। এসব ভালো মানুষই দেখিয়ে অনেক বড় ক্ষতি করেও স্বাদ মেটেনি, আবার এসেছে ভালো মানুষই বাচ্চামি ন্যাকামি দেখাতে। ভেবেই গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। দাদু বলল, তোমরা তাহলে কথা বলো, আমি হাঁটাহাঁটি করে আসি। মাহির বেশ চিন্তায় পড়ে গেল, কি করবে কি বলবে বুঝতে পারছে না। তখনই সূচনা বলে উঠল, আমি হৈমির সাথে একাকী কথা বলতে চাই। হৈমি, আমার তোমার সাথে কিছু কথা আছে। মাহিরের দিকে চেয়ে বলল, আপনি কি একটু যাবেন প্লিজ? মাহির থতমত খেয়ে গেল। জোরপূর্বক হেসে বলল, শিওর। হৈমি, আজ আসি, সামনের সপ্তাহে আসবো আবার। হৈমিকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল মাহির। হৈমি সূচনার দিকে চেয়ে বলল, আপু, নয়না আপু কেমন আছে? ভালো। তোমার রুম কোন দিকে? সিরিয়াস চোখ মুখে জিজ্ঞেস করলো সূচনা। হৈমি হাসি মুখে নিজের রুমে নিয়ে গেল। রুমে ঢুকে বিছানায় বসতে বলল, কিন্তু সূচনা বসলো না। সে দরজার সিটকিরি লাগিয়ে দিল। হৈমি ভ্রু কুচকালো। সূচনা হৈমির দিকে ফিরে বিছানায় গিয়ে বসতে বসতে বলল, তুমি কি ভাবছো আমি তোমার সাথে খোশ গল্প করার জন্য এ বাড়িতে এসেছি? অবাক চোখে তাকালো হৈমি। সূচনা মৃদু হেসে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। হৈমি চুপচাপ পাশে বসলো। মনের ভেতর খুব ভয় কাজ করছে এবার হৈমির। সূচনা সোজাসাপটা বলল, রুদ্রর জীবন থেকে সরে যাও। মানে কি বলছো আপু এসব? বলল হৈমি। কেন শুনতে পাচ্ছ না? তুমি আমাদের মাঝখানে এসে ঠিক করনি। এইটুকুন মেয়ে
মাথায় এত কুবুদ্ধি আছে ভাবতেও পারিনি। আমি রুদ্রকে ভালোবাসি। তুমি না এলে এতদিনে রুদ্র আমাকে বিয়ে করে ফেলতো। বসা থেকে উঠে দাঁড়ালো হৈমি। হাত পা কাঁপছে তার। সে জানতো সূচনা রুদ্রের প্রতি দুর্বল। রুদ্রের মা তাদের বিয়ে ঠিক করেছিল। তবুও সূচনার এভাবে বলাতে বুকের ভেতর কেমন যেন করছে। শরীরটা অবশ অবশ লাগছে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল। আপু কি বলছো এসব? বিয়ে হয়ে গেছে আমাদের। সূচনাও দাঁড়িয়ে পড়ল। তেজি গলায় বলল। এটা কোনো বিয়েই নয়। পরিবার ছাড়া বিয়েকে বিয়েই বলে না। তাছাড়া হুট করে তুমি উড়ে এসে জুড়ে বসবে তা তো হতে পারে না। হৈমি স্তব্ধ হয়ে গেল সূচনার বিহেভিয়ার দেখে। এতদিনের সূচনা আর এই সূচনার মাঝে যেন কোনো মিলই পাচ্ছে না। মানুষ কেমন গিরগিটির মতো রং পাল্টায় তা এই মুহূর্তে সূচনাকে দেখে বেশ বুঝতে পারছে হৈমি। আপু এসব আমাকে বলো না, তুমি ওনার সাথে কথা বলো। এসব নিয়ে উনি যা বলবে তাই হবে। তেলে বেগুনে জ্বলে উঠল সূচনা। চিৎকার করে বলল। উনি কি বলবে? বস তো দেখি ভালোই করেছো। আর বলছো উনি যা বলবে তাই? উনি কি বলবে? কি বলবে উনি? ঘর ভেঙেছো তুমি আমার। ভালোই ভালোই বলছি, রুদ্রর জীবন থেকে সরে যাও, নয়তো তোমায় পস্তাতে হবে। তোমার জীবন নরক করে দেব আমি। রুদ্র তোমাকে ভালোবাসে না, রুদ্র আমাকে ভালোবাসে। তোমার প্রতি ওর যা আছে তা হলো মোহ। কিছুদিন গেলেই সেই মোহ কেটে যাবে। হৈমির বুকটা ধক করে উঠল। চোখ দুটো পানিতে টলমল করছে। ইচ্ছে হচ্ছে সূচনাকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিতে, কিন্তু সে বেয়াদবি করবে না। ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে এক ঢোক গিলে বলল। ভালো যখন বাসে তখন আমাকে কেন সরে যেতে বলছো আপু? তোমরা দুজন ঠিক থাকলে আমি কে তোমাদের মাঝে আসার? সূচনা বুঝলো এই মেয়ের সাথে এভাবে কথা বলে কাজ হবে না। তাই নিজের ফোনটা বের করলো। সেদিন রাতে রুদ্রর কি হয়েছিল ভালো জানে না সে। সব প্ল্যান নষ্ট হয়ে গেছে তার। রুদ্রকে কোনোভাবেই নিজের দিকে নিজের কাছে আনতে পারেনি সে। একটা ছেলে উত্তেজক ওষুধ খেয়ে কী করে গভীর ঘুমে তলিয়ে যায়, সে যে একটা মেয়ের সংস্পর্শ পেয়েও ঘুম ভাঙে না। রুদ্রকে কোনোভাবেই নিজের কাছে আনতে পারেনি সে। তাই বলে সে পিছুপা হয়নি। রুদ্রের বুকে মাথা রেখে দু হাতে জড়িয়ে অনেকটা সময় কাটিয়েছে। তারই কিছু মুহূর্ত ভিডিওতে আছে, যা হৈমির সামনে তুলে ধরল সূচনা। ভিডিওটা দেখে দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো হৈমির। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে এসেছে। যে মানুষটার নামে 3 কবুল বলেছে, সেই মানুষটার বুকে অন্য কারো মাথা দেখতে পেলে বুকের ভেতরটা কতটা যন্ত্রণা হয়, যারা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে তারাই জানে। হঠাৎই হৈমির চোখের সামনে ভেসে এলো তাকে দেওয়া রুদ্রের কিছু স্পর্শ। রুদ্রের মুখটা ভেসে এলো চোখের সামনে। মনে পড়ে গেল সেই রাতের কথোপকথন, যে রাতে রুদ্র তার অতীতের সবটা বলেছিল তাকে। সেই সাথে এই কথাও মনে পড়ল, হ্যাঁ আমি সূচনাকে ভালোবাসি বোন হিসাবে। খোলা চোখ দুটো বন্ধ করে ফেলল হৈমি। তার দিকে পৈশাচিক আনন্দ পেল সূচনা। বলল। এবার বুঝলে তো কেন বলেছি সরে যেতে? তুমি রুদ্র জীবনে থাকলে শুধু কষ্টই পাবে। ও বাড়িতে কিন্তু রুদ্র তোমায় নিয়ে যায়নি। ও বাড়িতে আমার জায়গায় রুদ্র তোমাকে কখনোই নিয়ে যাবে না। যতদিন মোহ থাকবে ততদিনই তোমার কাছে আসবে। মোহ কেটে গেলে তোমাকেও ঝেড়ে ফেলবে। চোখ খুলল হৈমি। মনে পড়ে গেল রুদ্রের বলা সেই কথাটা। রুদ্র বলেছিল সে তাকে শেখ বাড়ি নিয়ে যেতে চায় না, শুকনিরেই তৈরি করতে চায় সুখের রাজ্য। কিন্তু সূচনা তাকে এমন বিষাক্ত কথা কেন বলছে? কেন তার কান দুটো বিষিয়ে তুলছেন? না, সে শুনবে না। সূচনার কোনো কথায় সে শুনবে না ভেবে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে চাইল, কিন্তু পারল না। ভেজা কণ্ঠে বলল। আপু ওনাকে নিয়ে এসব কিছু বলো না, উনি জানলে কষ্ট পাবে। সূচনা যেন দ্বিগুণ খেপে গেল তার, আর বলল। একদম ন্যাকামো করবে না। কি বোঝাতে চাচ্ছ? রুদ্রকে তুমি ভালোবাসো? কয়েক মাসের ব্যবধানেই ভালোবাসা হয়ে গেল তোমাদের? আর এতগুলো বছর ধরে আমি ওর জন্য এত কিছু করেও ওকে ভালোবাসি না? কিসে ওর কষ্ট কিছু বুঝি না? তুমি কি ভিডিওটাতে দেখতে পাচ্ছ না আমরা দুজনকে নিয়ে কতটা হ্যাপি? ওর বুকে শুধু আমার অধিকার। হৈমি আর চুপ থাকতে পারল না। না আমি দেখিনি আপু, কিচ্ছু দেখিনি। ওনার বিষয়ে অন্য কারো থেকে জানার বা দেখার কিচ্ছু নেই আমার। আমার যা জানার যা বোঝার উনি নিজে থেকেই জানিয়েছে, বুঝিয়ে দিয়েছে। এর বাইরে কিছু শুনতে বা দেখতে চাই না।
সরাও এই ভিডিও আমার সামনে থেকে। এই ভিডিওটা যদি সত্যি হয়েও থাকে তবুও আমার যায় আসে না, কারণ এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি উনি ঘুমিয়ে আছে। হতে পারে তুমি সুযোগ নিয়েছো, এও হতে পারে সুযোগ নাওনি, তোমাদের মধ্যে সত্যি এমন কোনো গভীর সম্পর্ক আছে। কিন্তু এটা যতক্ষণ না উনি নিজের মুখে আমায় বলবে ততক্ষণ আমি বিশ্বাস করব না। তোমার মতো ছ্যাঁচড়া বাজে চরিত্রে মেয়ে তো আমি দুটো দেখিনি। চরিত্র নিয়ে প্রশ্ন তোলায় রেগে গেল হৈমি। কান্না মিশ্রিত গলায় বলল, হ্যাঁ, আমাকে তুমি ছ্যাঁচড়া বলতেই পারো, কিন্তু চরিত্রহীন নই। তুমি কেমন মেয়ে মানুষ, কেমন ভালোবাসো তুমি ওনাকে, যে এইভাবে ওনার চরিত্রে দাগ লাগাতে তোমার বুকটা কাঁপলো না? নিজের ভালোবাসা পাওনি বলে ছোট বোনের মতো একটা মেয়েকে চরিত্রহীন বলছো? এই সব কেন করছো আপু? যদি সত্যি উনি তোমাকে ভালোবাসতো তাহলে তোমার কি এইভাবে এসে আমাকে এসব বলার প্রয়োজন পড়তো? তোমাদের ব্যক্তিগত বিষয় এইভাবে আমার সামনে তুলে ধরতে? তোমরা বেডরুমে কি করছো না করছো সেসব আমায় কেন দেখাচ্ছ? এসব দেখে আমি সরে যাব? কোথায় যাব? আমি তো ওই বাড়িতে নেই, আমি ওনার জীবনেও যাইনি, বরং উনি এসেছি আমার জীবনে। সূচনা ধারালো চোখে চেয়ে দুহাত শক্ত মুঠ করে দাঁড়িয়ে রইল। হৈমি খানিক সময় থেমে আবারও বলতে লাগলো, যদি ওনাকে ভালোই বাসো ওনাকে কেন অসম্মান করলে আপু? ভালোবাসার মানুষ মানে তো নিজের মানুষ আপু। তুমি তোমার মানুষের সাথে কতটা সময় কাটাবে, কিভাবে কাটাবে, এটা বাইরের মানুষকে কেন দেখাতে যাবে? এটা তো কোনো নাটক বা সিনেমা না, এটা বাস্তব জীবনে এমন ঘৃণিত কাজ কেন করলে আপু? এই মানুষ নিজের জিনিসের সম্মানই করতে জানে না, সেই মানুষের কোনো অধিকারই নেই কিছু পাওয়ার। তুমি ওনাকে কেমন ভালোবাসো আমি জানি না, আমি ওনাকে কতটা ভালোবাসি তাও জানি না। শুধু জানি ওনাকে আমি সম্মান করি এবং করতে চাই। অন্তত এইভাবে ওনাকে কারো কাছে ছোট করতে পারবো না, কোনো দিনও না। বাহ, মায়ের থেকে দেখা যায় মাসির দরদ বেশি। তাচ্ছিল্যের স্বরে বলল সূচনা। না, মায়ের দরদ সর্বোচ্চ, তারপর বাবার, তারপর যদি ওনার জন্য কারোর দরদ সর্বোচ্চ হওয়ার থাকে তাহলে স্ত্রী হিসাবে আমারই হওয়ার কথা। ওনার নামে 3 কবুল বলেছি আমি। আর বললে না পরিবার ছাড়া বিয়ে হয় না, এই বিয়েতে কারো মত নেই আর মায়ের, তাই তো? কিন্তু ওনার বাবা বড় ভাইয়ের তো মত ছিল, তাহলে এটা কি করে বিয়ে হলো না? তোমার কাছে বিয়ে না হতে পারে, আমাদের কাছে এটাই বিয়ে। একটা কথা বলি আপু, যাকে ভালোবাসো তাকে রেসপেক্ট করতে শেখো। তুমি যা করছো এতে ওনার অপমান করা হচ্ছে। উনি যদি আমাকে ঠকায় তাহলে ক্ষতি হবে আমার, তা নিয়ে তোমার ভাবতে হবে না। আর আমি যদি কখনো বুঝি উনি তোমাকে বোন ব্যতীত অন্য চোখে দেখে, তাহলে ওনার সাথে কথা বলেই ওনার থেকে সরে যাব। এবার তুমি প্লিজ আসতে পারো আপু। কথাটা বলে শেষ করতে না করতেই ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিল সূচনা। হৈমিকে ছিটকে পড়ল বিছানার এক কোণায়, মাথাটা ঠেকলো কোণার কাঠে। ব্যথায় কুকিয়ে উঠল সে। কপালে হাত দিয়ে উঠে দাঁড়ালো, তরল স্পর্শ পেতেই হাত সামনে আনতেই দেখলো রক্ত। রক্ত থেকে হু হু করে কেঁদে উঠল হৈমি। সূচনার দিকে অসহায় চোখে তাকাতেই সূচনার আগে ফুঁসতে ফুঁসতে হৈমি 2 কাঁধে চেপে ধরে বলল, এই মেয়ে, কাঁদছিস কেন? তুই আমার ঘর ভাঙলি আর আমি তোকে একটু চিমটি দিতেই কেঁদে গা ভাসাচ্ছিস? হৈমি এক ঝটকায় সূচনার হাত ছাড়িয়ে দিল। তুমি এইভাবে মানুষকে কি করে আঘাত করতে পারো? একটুকু মায়া হয় না তোমার? এই মন নিয়ে তুমি ওনাকে ভালোবাসো বলছো? ছি, তুমি ওনাকে ভালোই বাসো না, ভালোবাসার মতো কোনো মনই নেই তোমার। তুমি কি ভেবেছো তুমি এসে আমাকে যা বলবে আমি তা বিশ্বাস করে ওনার বলা প্রতিটা কথা অবিশ্বাস করব? আমি যেমনই হই না কেন, বুদ্ধিহীন ছেঁচড়া, তবুও আমি বেইমান না, কারোর সাথে বেইমানি করি না। আমি স্ত্রী হিসেবে আমার কর্তব্য সর্বপ্রথম নিজের স্বামীকে বিশ্বাস করা, নিজের স্বামীর কথায় বেশি গুরুত্ব দেওয়া। এই সামান্য একটা ভিডিওতে কিচ্ছু এসে যায় না। আমি সিনেমার নায়িকা না, এটা বাস্তব জীবন। তোমার মধ্যে সত্যি কিছু থাকলে সকলের সামনে, ওনার সামনে সৎ সাহস দেখিয়ে বলবে। এভাবে চুপি চুপি এসে এসব ভিডিও দেখানোর কোনো প্রয়োজন নেই, লাভও নেই। সূচনার আগে হৈমিকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দরজার সিটকেটি খুলে হনহন করে বেরিয়ে গেল। হৈমি কপালে হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে বাথরুমে ঢুকে পড়ল। বালিশে পিঠ ঠেকিয়ে বসে আছে হৈমি। নিজে নিজেই ব্যান্ডেজ করে রুমে মুখ গুজে বসে আছে। দাদুকে বলে দিয়েছে লাফালাফি করতে গিয়ে পড়ে গেছিল। দাদু অল্প বকে দিয়েছে, সে চুপচাপ শুনে রুমে বসে আছে। কাজের মেয়েটাকে বলে দিয়েছিল রাতের খাবার রুমে দিতে, সে তাই করেছে।
কিন্তু খেতে ইচ্ছে করছে না, মনটা ভালো নেই। রুদ্রের ওপর ভীষণ রাগ হচ্ছে তার। এরপর এই বাড়িতে আসুক, ভেতরে ঢুকতেই দেবো না, অপমান করে বের করে দেবো। জীবনটা আমার তেজপাতা করে দিচ্ছে, থাপ্পড় আর থাপ্পড়। ভেবেই বিছানা ছেড়ে ধীরে ধীরে রুম ছেড়ে বের হলো। বসার রুমে যেতে না যেতেই কলিং বেলের আওয়াজ পেল। ভ্রুকুচকে দরজার দিকে তাকালো। 9টা বাজে, এই সময় কে আসবে? দাদুকে ডাকবো নাকি নিজে গিয়ে জিজ্ঞেস করব? নয়ন এসেছে কি আমার ব্যথা পাওয়ার কথা শুনে? আমি তো বললাম আসতে হবে না, তবুও এলো নিশ্চয়, মায়ের ভাইয়াকে সাথে করে নিয়ে। এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। বিড়বিড় করতে করতে গিয়ে দরজা খুলল। রুদ্রকে দেখে চমকে গেল, ভীষণ ফিসফিসিয়ে বলল, আপনি এত রাতে? একদম ঢুকতে দেবো না। যান যান যান, চলে যান, বিদায় হন। রাতে করে পুরুষ মানুষ এই বাড়িতে ঢোকা নিষেধ, মানে আপনার মতো আর কি। বলেই মুচকি হাসলো। রুদ্র তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। চট্টগ্রাম থেকে সোজা শুকনিরে এসেছে হৈমির সাথে দেখা করতে। 5 মিনিট দেখেই বাড়ি ফিরবে আজ। কিন্তু এসে এটা কি দেখছে? মাথায় ব্যান্ডেজ, সাদা ব্যান্ডেজটার উপর রক্তের লাল দাগ স্পষ্ট। ব্যথা পেয়েছে, অথচ আমাকে কেউ জানায়নি। এই স্টুপিডটাও না। রাগে চোয়াল শক্ত হয়ে এলো তার। হনহনিয়ে ভেতরে ঢুকে পড়ল। এক হাতে 2টো শপিং ব্যাগ ছিল, যাতে হৈমির জন্য আর বাচ্চাদের জন্য চকলেট আছে অনেকগুলো। টি টেবিলে ব্যাগ 2টো রেখে সোফায় গা এলিয়ে বসলো। হৈমি বলল, কি ঢং! ভালোভাবে আসতে চাইলেই তো আসতে দিতাম, এভাবে আসার কি আছে? কপাল কাটলো কি করে? চোখ বোঝা অবস্থায় গম্ভীর গলায় প্রশ্ন করলো রুদ্র। চমকে গেল হৈমি। কি বলবো? এবার সত্যিটা বললে যদি ঝামেলা হয়। রেগে গিয়ে সূচনা আপুকে যদি কিছু বলে, না বাবা দরকার নেই, দাদুকে যা বলেছি একেও তাই বলে। ভেতরেই আমতা আমতা করে বলল, মানে আসলে আমি একটু লাপালাপি করছিলাম তো, লাপাতে 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 সোজা বিছানার কোনায় মাথায় ঠেকলো আর গল গল করে রক্ত বেরিয়ে আসলো। কি শক্ত কাঠ জানেন না, এত শক্ত কাঠ দিয়ে কেউ খাট বানায় নাকি? দাদুকে কালই বলবো নরম খাট দিয়ে খাট বানাতে, সেই সেই হবে, তাই না? বলে হাসি হাসি মুখে রুদ্রর দিকে তাকালো। রুদ্র এতক্ষণ চোখ বোঝা থাকলেও হৈমির সামনে এসেছে বুঝেই চোখ খুলেছিল। চোখ খুলতেই মাথা খারাপ হয়ে গেল রুদ্রের। হৈমির গালে 5 আঙুলের দাগ স্পষ্ট। মাথায় ব্যথা পেলে গালে আঙুলের দাগ আসবে কি করে? তার মানে হৈমিকে কেউ ইচ্ছে করে ব্যথা দিয়েছে, গায়ে হাত তুলেছে কেউ। পায়ের রক্ত মাথায় উঠে গেল রুদ্রর। একে তো কেউ তার গায়ে হাত তুলেছে এমনভাবে যে রক্তাক্ত করে ফেলেছে, আবার সেই মানুষটাকে বাঁচানোর জন্য মিথ্যাও বলছে। রাগে সারা শরীর কাঁপতে শুরু করলো রুদ্রের। নিজের ঠোঁট কামড়ে ধরে বসা থেকে সোজা দাঁড়িয়ে পড়ল। শরীরের সর্বশক্তি দিয়ে হৈমির গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। হৈমি ছিটকে গিয়ে বলল মেঝেতে। মাথাটা তার ভন ভন করে উঠল। হু হু করে কেঁদে দিয়ে বলল, মেরে ফেলুন, আমাকে সবাই মারুন, যে আসবে সেই মারবে, যে আসবে সেই মারবে। আমার গলাটা যেন সরকারি গাল, যার ইচ্ছে হয় সেই এসে ঠাস ঠাস করে লাগিয়ে দেয়। বলে উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল নিজের রুমে।